আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ব্রাজিলে বাস ট্রাক সংঘর্ষে কমপক্ষে ৩৮ জন নিহত, ভয়াবহ শোকগাথা বলে প্রেসিডেন্ট লুলা দা সিলভার শোক প্রকাশ। ২০২৫ সালের মধ্যে নির্বাচন চায় বিএনপি ও সমমনারা, ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি বলে দাবি। নির্বাচনের পর নিজ কাজে ফিরে যাবেন বলে জানালেন প্রধান উপদেষ্টা, বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না মন্তব্য। এবং নিজেদের ভালো থাকার স্বার্থে দেশ জুড়ে বৃক্ষরোপণের আহ্বান, প্রকৃতি ও জীবন ক্লাবের সম্মেলনে সবুজায়নে গুরুত্বারোপ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ব্রাজিলে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোরে দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য মিনা জেরাইসে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রথমে দুর্ঘটনা কবলিত বাসটির চাকা ফেটে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী বাস ওই বাসটিতে ধাক্কা দেয়। এ সময় মাঝখানের বাসটিতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ট্রাকটিতে একটি গ্রানাইট ব্লক নেওয়া হচ্ছিল। ওই সংঘর্ষের কারণে ব্লকটি বাসটির ওপরে পড়ে, এতে বাসের ভেতর আটকে পড়ে ও প্রাণহানি হয়। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি দুর্ঘটনাটিকে ভয়াবহ শোকগাথা হিসেবে উল্লেখ করেছেন। পুলিশ জানিয়েছে, দেশটির মহাসড়কগুলোতে ২০০৭ সালের পর এত বড় দুর্ঘটনা ঘটেনি। বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ১২ দলীয় ও জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা ২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। লিয়াজো কমিটির সাথে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। তাফিমুল ইসলামের রিপোর্ট। সমসাময়িক রাজনীতি ও আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে শনিবার বিকেলে গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির সাথে বৈঠকে বসে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টি। ১২ দলীয় জোটের প্রধান বলেন, বিএনপির সাথে কিভাবে কাজ করবে জোট তা নিয়ে আলোচনা হয়েছে। সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই, আগামীতে সেটা আরও গভীরভাবে অনুভূত হবে। আমরা বিএনপির সঙ্গে অতীতের ন্যায় আমাদের কর্মসূচি আপনাদের সামনে খুব শিগগিরই ঘোষণা করব। সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা মানা হবে না বলেও জানান জাতীয়তাবাদী সমমনা জোট। সুনির্দিষ্টভাবে নির্বাচনের ডেট তারিখ দিতে হবে এবং আমরা এটাও চাই যে সংস্কারের নামে কালক্ষেপণ করে নির্বাচন দেরি করা ঠিক হবে না। দলগুলোর সাথে বৈঠক শেষে লিয়াজু কমিটির প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যতদিন জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হচ্ছে ততদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেটা পুনঃপ্রতিষ্ঠা হবে যখন জনগণ অবাধে, নির্বিঘ্নে, শান্তিতে তার ভোটাধিকার প্রয়োগ করে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে পারবেন। নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘ ১৬ বছর একজোট হয়ে সমমনা দলগুলো একসাথে আন্দোলন করেছেন, এখনও তাদের মধ্যে মতের মিল রয়েছে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা দেশ নির্বাচন করেছে দ্য ইকোনমিস্ট। এবার বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যমটি। এ উপলক্ষে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নেওয়া হয়। সাক্ষাৎকারে জঙ্গিবাদের ঝুঁকি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না, তরুণরা ধর্ম নিয়ে নিরপেক্ষ। বাংলাদেশ সম্পর্কে ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, আগস্টের ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যিনি ১৭.৫ কোটি জনসংখ্যার দেশটি ১৫ বছর ধরে শাসন করছিলেন।
দেশের স্বাধীনতা সংগ্রামীর কন্যা হিসেবে তিনি একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে বিরোধীদের দমন এবং তার শাসনামলে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। প্রায় এক যুগ পর দৈনিক আমার দেশ পত্রিকা পড়তে পারছেন পাঠকরা। সকাল থেকে বাজারে পাওয়া যাচ্ছে পত্রিকাটি। আমার দেশ পত্রিকার দায়িত্বশীলরা আশা করছেন গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় পত্রিকাটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। আবারও ছাপা মেশিনে বেরিয়ে এলো দৈনিক আমার দেশ। পাঠকের দুয়ারে পৌঁছানোর এই যাত্রা শুরু হয়েছে 11 বছর 8 মাসের বিরতির পর। আশা করছি পাঠকরা আমাদের পত্রিকাটি গ্রহণ করবেন। ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই নিজেরা প্রেস এনে প্রেস স্থাপন করে আমাদের নিজস্ব প্রেসে পত্রিকা ছাপানো শুরু করলে সবার হাতে আমরা পত্রিকা পৌঁছে দিতে পারব। আবার প্রকাশনা শুরু হয়, স্বস্তি ফিরেছে আমার দেশের বার্তা কক্ষে। সাংবাদিকরা জানিয়েছেন পাঠকের প্রত্যাশা পূরণের প্রত্যয়। তড়িঘড়ি করে আসার কারণে আমাদের সাময়িক একটু হয়তো কোনো কোনো ক্ষেত্রে বিঘ্ন ঘটবে বা শতভাগ প্রত্যাশা হয়তো আমরা পূরণ নাও করতে পারি, কিন্তু খুব দ্রুত অচিরেই আমরা পাঠকের শতভাগ প্রত্যাশা পূরণ করব এবং সেটা হবে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং আইনের শাসনের পক্ষে আমরা সবসময় সোচ্চার এবং সরব থাকব। আমার দেশ যখন প্রতিষ্ঠা হয় তখন থেকে আমরা আমার দেশে কাজ করছি। সেই ক্ষেত্রে আমরা নিজেরাও, বিশেষ করে আমি খুবই আগ্রহ ভরে ছিলাম যে আমার দেশ প্রকাশ পাবে। সেই আমার দেশ আবার আসলো, আমরা কাজ করছি। আশা করছি যেসব মিডিয়া বন্ধ আছে সেই মিডিয়াগুলো আবার আসবে। আওয়ামী লীগ সরকারের আমলে 2013 সালের 11 এপ্রিল বন্ধ করে দেওয়া হয় দৈনিক আমার দেশ পত্রিকা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। নিজেদের ভালো থাকার স্বার্থে দেশব্যাপী গাছ লাগানো অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সবুজে সাজাই বাংলাদেশ প্রতিপাদ্যে দেশব্যাপী সবচেয়ে বেশি বৃক্ষরোপণ করা প্রকৃতি ও জীবন ক্লাবকে পুরস্কৃত করে তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু অভিঘাত মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে যোগ দিয়ে ব্যাপক সবুজায়ন ও সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ করেন বিশিষ্টজনরা। সাদি মাহমুদের রিপোর্ট। উন্নয়ন আর অগ্রগতির নামে শতাব্দীর পর শতাব্দী নির্বিচার প্রকৃতি ধ্বংসের ফলে হুমকিতে ধরিত্রী তথা পুরো সভ্যতা। সংকটকে আরও ঘনীভূত করেছে জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রা। ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণের অংশ হিসেবে পরিবেশ, প্রতিবেশ ও বাস্তুতন্ত্র সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বহুমুখী কার্যক্রমের অংশ হিসেবে 2022 সালে যাত্রা করে প্রকৃতি ও জীবন ক্লাব। দেশের মানুষকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে যুক্ত করার পাশাপাশি সার্বিক সচেতনতা বৃদ্ধিতে 2023 সালের মতো 24 সালেও বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে ক্লাবটি। গেল বছরের 10 লাখের বিপরীতে এবার গত 5 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী রোপণ ও বিতরণ করা হয়েছে 12 লক্ষাধিক গাছের চারা। সবচেয়ে বেশি গাছের চারা রোপণ ও বিতরণের জন্য ভোলা জেলা প্রকৃতি ও জীবন ক্লাবকে প্রথম, বরিশালকে দ্বিতীয় এবং ঝিনাইদহকে তৃতীয় ঘোষণা করা হয়। নগদ অর্থের পাশাপাশি বিশেষ সম্মাননা দেওয়া হয় বিজয়ীদের। এক চরে লাগিয়েছি 30,000 গাছ এবং 20,000 গাছ আমরা প্রত্যেককে দিয়েছি। এই পুরস্কার আমাদেরকে আরো সামনে এগিয়ে যেতে পথ দেখাবে, ভবিষ্যতে আমাদের এই কাজের অনুপ্রেরণা যোগাবে আজকের এই মূল্যায়ন। পুরস্কৃত করা হয় পরিবেশ, প্রকৃতি নিয়ে প্রবন্ধ লেখা সেরা 3 জনকে। শেষ অবধি প্রকৃতির সাথে থেকে যেতে চাই, ভালোবেসে যেতে চাই আমার দেশকে। উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করে পরিবেশ ও নিজেদের জন্য বিনিয়োগ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। অলরেডি ধৈর্য আবার আজকে আবার বাড়তি একটা কিছু দিলেন, আমি এটা কালাকাল মনে রাখবো। মরণ পর্যন্ত আমার সন্তানেরা অত্যন্ত আনন্দিত হবে, অত্যন্ত খুশি হবে। বৃক্ষরোপণের মাধ্যমে শুরু হয়েছে, কিন্তু এর ব্যাপ্তি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং সেই ধারাবাহিকতাই কিন্তু এবার একটি নতুন সংযোজন, সেটি হচ্ছে রচনা প্রতিযোগিতা।
আমার সৌভাগ্য হয়েছিল এই ইভেন্টে বিচারক হিসেবে থাকার। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ সবুজ বাংলাদেশ গড়তে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। গাছ লাগানো এবং নানা ধরনের কর্মকাণ্ড প্রকৃতিজন ক্লাবের মাধ্যমে হচ্ছে, অ্যাটলিস্ট আমরা বাংলাদেশের জন্য কিছু করতে পারছি এবং এই যে কিছু করার ব্যাপারটা, এটাই কিন্তু আমাদের অব্যাহত রাখতে হবে। এই দেশটা আমাদের, সুতরাং আমরা যদি এই দেশটাকে ভালো রাখতে চাই এবং উষ্ণতা কমাতে চাই এবং অক্সিজেনের ঘাটতি কমাতে চাই, কার্বনকে কমাতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু গাছের বিকল্প নেই এবং সবচেয়ে সহজ একটি কাজ গাছ লাগানো। আবার কঠিনও এই কারণে, একে পরিচর্যা করে বড় রাখতে হয়, বড় করতে হয়। আমরা আমাদের দেশটাকে ভালো রাখবো। আমরা এই প্রকৃতিজন ক্লাবের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের পক্ষে যা করা সম্ভব তাই করা উচিত কিন্তু, এবং সেই কাজটি এগিয়ে নিয়ে যাব আমরা সবাই মিলে। বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে যুগের অধিক দেশ বিদেশে কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি, আর বিরতির পর ফিরে এলাম বিরতির পর। গুলশান ক্লাবের নির্বাচনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এম এ কাদের অনু। তিনি ডেবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও। গুলশান ক্লাবের এছাড়াও পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান, মাহবুবুল হক সুফিয়ানি, খন্দকার আহসানুজ্জামান, নাফিসা তারান্নুম, ইঞ্জিনিয়ার জাহিদ হোসেন, মেহজাবিন ভুঁইয়া, মোহাম্মদ আরফাতুর রহমান আপেল, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেহেদি হাসান, নভেরা আয়েশা জামান ও মেহেদি মালিক সজীব। শনিবার গুলশান ক্লাবে 46তম বার্ষিক সাধারণ সভা এবং পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্লাবের 1068 জন সদস্য নির্বাচনে ভোট দেন। গুলশান ক্লাবের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান শিখা জামান নির্বাচনের ফল ঘোষণা করেন। আগামী 1 বছর এই কমিটি ক্লাব পরিচালনার দায়িত্ব পালন করবেন। এবারে কৃষি সংবাদ। নাটোরে জনপ্রিয় হয়ে উঠছে বস্তায় আদা চাষ। মশলা এবং ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার হওয়ায় আদার দামও বেশ চড়া। পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি লাভের আশায় বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ করছেন অনেকে। নাটোর প্রতিনিধি রেজাউল করিম রেজার রিপোর্ট। নাটোরে বাড়ছে বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ। এই পদ্ধতিতে কম খরচে বাড়ির আশপাশের ছায়াযুক্ত স্থানে সহজেই আদা চাষ করা যায়। আমার গাছ অনেক ভালো আছে। আমি কৃষি অফিসারদের ইয়াতে আমি আদা চাষ করছি। মোটামুটি 2 লাখ টাকার মতন খরচ, এখান থেকে 4 লাখ টাকার মতন বিক্রির সম্ভাবনা দেখতে পাচ্ছি। অব্যবহৃত স্থানে বস্তায় আদা চাষে বাড়তি লাভের কারণে আগ্রহী হচ্ছেন চাষিরা। এই আদা চাষ দেখে উদ্বুদ্ধ হয়েছি, সামনে আমিও 1000 বস্তা আদা চাষ করার উদ্যোগ নিয়েছি। কৃষি বিভাগ জানিয়েছে নাটোর সদর উপজেলায় 7000 সহ জেলার মোট 8000 বস্তায় আদা চাষ হচ্ছে। বস্তায় আদা চাষ এটা একটা বেশ ভালো প্রযুক্তি। এটাতে যেহেতু ল্যান্ড কম লাগে, ঘরের আঙ্গিনায়, বাড়ির আঙ্গিনায় একটু খোলামেলা জায়গাতে কিন্তু বস্তাতে আদা চাষ করা যেতে পারে। বস্তায় আদা চাষ সম্প্রসারিত হলে দেশ আদায় স্বনির্ভর হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতির সংবাদ। সীমানা নির্ধারণ কিংবা নিয়ম নীতি উপেক্ষা করেই মৌলভীবাজারের মাধবছড়া খাল খননের অভিযোগ করেছেন স্থানীয়রা। প্রকল্পে অনিয়মের কারণে ধসে পড়েছে ভোলারকান্দি সড়ক। এতে চরম ভোগান্তিতে 4 গ্রামের হাজারো মানুষ। সরকারি অর্থের অপচয়ে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভোগান্তি লাঘবের দাবি ভুক্তভোগীদের। মৌলভীবাজার প্রতিনিধি এম এ সালামের তথ্য ভিডিও চিত্রে আফরোজ জাহাসের রিপোর্ট।
মাধবছড়া খাল পুনঃখননে ২০২২ সালে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্প নেয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তবে ম্যাপিং কিংবা সীমানা অনুযায়ী খাল খনন না করে ভোলারকান্দি সড়কের একাংশ কেটে ফেলে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে সড়কের অবশিষ্ট অংশ ভাঙতে শুরু করেছে। মারাত্মক ঝুঁকিতে বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। কালোর জায়গাত খাল রয়েছে আর আমরার মেইন সড়কটা কুদিয়া লইয়া গেছে। উনারা এই ৪ কোটি টাকা আত্মসাৎ করেছে এবং দেখা গেছে কি খাল খনন কর্মসূচির যে খাল খনন করার কথা সেটা খনন না করে রাস্তা খনন করে, রাস্তার অর্ধেক খনন করে রাস্তাটা একবারে গর্ত করে ফেলেছে। তারা প্রভাবশালী যত লোক আছে তারা টাকা পয়সা দিয়ে মাটি ওই জায়গা থেকে কিনে আর সেই পারে নিছে, কিন্তু আমাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে ক্ষমতার জোরে। জনকল্যাণে উদ্যোগ নেওয়া হলেও দুর্নীতি ও অনিয়মের কারণে কোনো উপকারে আসেনি বড় বাজেটের এই প্রকল্প। কিছুদিন আগে একটা রোগী নিয়ে আমরা রাস্তা পাইছি না যাওয়ার, আমরা আমবাড়ি হইয়া বাগমারা হইয়া বড়লেখাত রোগী নিয়ে গেছি। পানি উন্নয়ন বোর্ড তারা খনন করায় রাস্তাটা ধ্বংস হইয়া গেছে, উত্তর দিকে না করিয়া দক্ষিণ দিকে খনন করছে। এটা ভোগান্তি নিরসনে সড়ক সংস্কার সহ প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস স্থানীয় প্রশাসনের। সাময়িকভাবে জনগণ চলাচলের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করে এসেছি। আর এলাকাবাসীর পক্ষ থেকে আমরা যে আবেদনটা পেয়েছি রাস্তা সংস্কারের বিষয়ে, তো সেটা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর উদ্যোগ নিয়েছি। ভোলারকান্দি সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার হাজারো মানুষের যাতায়াত, তাই প্রকল্পে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং সড়কটি শিগগিরই সংস্কারের দাবি স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্রাজিলে বাস ট্রাক সংঘর্ষে কমপক্ষে ৩৮ জন নিহত, ভয়াবহ শোকগাথা বলে প্রেসিডেন্ট লুলা দা সিলভার শোক প্রকাশ। ২০২৫ সালের মধ্যে নির্বাচন চায় বিএনপি ও সমমনারা। ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি বলে দাবি। নির্বাচনের পর নিজ কাজে ফিরে যাবেন বলে জানালেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না মন্তব্য। এবং নিজেদের ভালো থাকার স্বার্থে দেশ জুড়ে বৃক্ষরোপণের আহ্বান, প্রকৃতি ও জীবন ক্লাবের সম্মেলনে সবুজায়নে গুরুত্বারোপ। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।